দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলি এই অনুষ্ঠানে অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব নগরের তাপমাত্রা বৃদ্ধিতে এর নগর পরিকল্পনার কি ভূমিকা আছে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমার দুজন অতিথি আমার সাথে উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, এবং আমার সাথে আছেন বাংলাদেশের ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের বিআইপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। ডক্টর আদিল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মূলত বড় আলোচনাটা হলো যে বাংলাদেশে এখন তো নগরের যদি আমি পরিমাণটা চিন্তা করি, আগের মতো চিন্তা করলে হয় না। কারণ হলো আমরা ৩-৪ দশক আগের কথা যদি বলি তাহলে আমরা বলতো মাত্র ২০% মানুষ নগরে থাকে। এখন প্রায় এটা ৪০% পেরিয়ে গেছে, কেউ কেউ বলেন যে ৫০% কাছাকাছি, এবং সামনে আরও এটা বাড়তে থাকবে। ফলে নগর এখন একটা সেই অর্থে আমাদের অর্থনৈতিক কেন্দ্র যেমন আছে, মানুষের বাসস্থানের জন্য একটা বড় বিষয়। কিন্তু নগর পরিকল্পনাটা সেই অর্থে বাংলাদেশে আমরা মনে করি যারা সাধারণ নাগরিক আছে যে এইটা ঠিক পরিকল্পনা মাফিক হয় নাই, এবং সেটা না হওয়ার কারণে যে যার ইচ্ছা মতো হয়তো সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা করেছেন। ফলে স্বাভাবিক যে একটা পরিবেশের মানদণ্ড থাকার কথা একটা নগরে, আমরা যতখানি সবুজ অংশ থাকার কথা বলি, গাছের কথা বলি, পার্কের কথা বলি, এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। এইটা কি শুধুই ঢাকার সমস্যা নাকি এটা সমগ্র বাংলাদেশের চিত্র? এই যে নগরায়নের যে যত ধরনের সংকট, এই পার্ক নিয়ে, ওপেন স্পেস নিয়ে, সবুজ হারিয়ে যাচ্ছে, জলাশয় জলাভূমি যা ছিল সব হারিয়ে যাচ্ছে, এটা শুধু ঢাকার সংকট না, বাংলাদেশের অধিকাংশ শহর, বিভাগীয় শহর বলেন, এমনকি মফস্বল জেলা শহরগুলোতে সেখানেও কিন্তু ঠিক একই ধরনের প্রবণতা। এবং বাংলাদেশের একটা অদ্ভুত বাস্তবতা কি, ঢাকার ট্রেনটা অন্য জায়গায় ফলো করে। ধরেন ফর এক্সাম্পল, ঢাকায় একটা গ্লাস বিল্ডিং বানানো হচ্ছে এখন, নতুন কালচার দেখবেন যে আপনি মফস্বলে গেলে দেখবেন যে সেই ঢাকার এই একই রকম ভাবে সেখানে ওইটা কি আধুনিক মনে করে যে ঢাকা যেটা করেছে সেটা আধুনিক, আমাকেও ঢাকার মতো হতে হবে, উন্নয়ন। হ্যাঁ, কিন্তু সেই উন্নয়ন করতে গিয়ে যে নগরের যে বেসিক গ্রামার, যে আপনি একটা নগর যখন সাজাবেন তাহলে তার একটা বেসিক গ্রামার হিসেবে আপনি নগরে যেমন ২০-২৫ ভাগের রাস্তা রাখতে হয়, ঠিক তেমন অনুরূপভাবে আপনি ২০-২৫ ভাগ সবুজ এলাকা, হ্যাঁ, সেই সবুজের মধ্যে পার্ক, ওপেন স্পেস, খেলার মাঠ থাকবে, তার পাশাপাশি ১০-১৫ ভাগ জলাশয় জলাধার। তো এটা রাখা লাগে। তারপরে আপনি অবশিষ্ট যে ৪০-৫০ ভাগ থাকবে সেই জায়গাতে আপনি অবকাঠামো বা বড় বড় ভবন আছে। মানে বাংলাদেশে একটা হলো আছে কিনা, না বাংলাদেশে ঢাকায় তো আমরা দেখি নাই, নাই, এখন অন্য অনেক শহরেও নাই। কিন্তু অনেকেই যেটা দাবি করেন, আমি যে ওই একটা মিথের মতন আছে যে বাংলাদেশে যেহেতু খুবই জনসংখ্যার পরিমাণ বেশি, ঘনবসতি, এইটা আসলে করাও সম্ভব না। এটা আসলে মানে একটা পাশ্চাত্যের বা বিদেশি স্ট্যান্ডার্ড দিয়ে আমি এখানে করতে পারবো না। আসলে কি এটা সত্যি? এই কথাটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়। দেখেন, বাংলাদেশে নগর এলাকা আছে, কিন্তু সেই নগর এলাকার ফুটপ্রিন্ট কি মানে অনেক বেশি না। বাংলাদেশে ৫-৬ ভাগ জমির উপর বা ভূমির উপরে বিভিন্ন ধরনের শহর বা অবকাঠামো গড়ে উঠেছে। এখন বাংলাদেশ দেখেন অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের সুবিধাটা কি, বাংলাদেশের একটা প্লেন ল্যান্ড, আমাদের হিলের এরিয়া বাদ দিলে আমরা অধিকাংশ এলাকাটাই সমতল ভবন। এখানে চাইলে কোথাও যদি আপনি নগর বলেন বা কোনো একটা স্থাপনা বা বিল্ডিং করতে হলে খুব বেশি আপনার সে অর্থে ল্যান্ড ডেভেলপমেন্ট করতে হয় না। হ্যাঁ, যেমন জাপানে গেলে দেখুন প্রচুর হিলি এলাকা আছে। হ্যাঁ, তার বাইরে কিছু জায়গাতে নগর হচ্ছে। চীন পুরোটাই তো আসলে ওই অর্থে হিলি রিজিয়ন, যেখানে হিল কেটে কেটে বিভিন্ন শহর তৈরি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ সেই অর্থে একটা এখানে আসলে নগর করা বা ডেভেলপমেন্ট করা বা সেটেলমেন্ট করার মতো প্রচুর জায়গা। কথা সেটা না, কথা হচ্ছে যে আপনি অতি কনসেন্ট্রেশন যেই শহরগুলোতে হচ্ছে, আমাদের কি আসলে কি শহরের বাইরে জায়গা নাই? আপনি ধরেন ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, কোর আরবান এরিয়া পার হলে তো ধুধু গ্রাম আর গ্রাম, গ্রাম আর গ্রাম, গ্রাম আর গ্রাম। তাহলে আপনি মানে এত ল্যান্ড আছে, ওই অর্থে এত ল্যান্ড আছে, সেই ল্যান্ডে যদি কিয়দংশ নিয়ে আপনি যদি বর্তমান নগরটাকে একটু সম্প্রসারণ করেন তাহলে তো বর্তমান নগরও বাসযোগ্য হয়। আপনাকে তো আসলে অবারিত যে ল্যান্ড আছে সবটাও আপনি দখল করার দরকার নেই। এক্সপেনশন তো আসলে হয়েছে একভাবে, মানে ঢাকার কথা যদি আমি বলি তাহলে এটা এক্সপেনশন হয়েছে। ঢাকার বাইরেও আমি যদি অন্য মেজর শহরগুলোর কথা বলি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সেখানেও এক্সপেনশন হয়েছে। কিন্তু সেই এক্সপেনশনের একটা বড় আমি সমস্যা দেখি, মানে লেম্যান দৃষ্টিভঙ্গি থেকে বলছি, যে যত দ্রুত এটা এক্সপেনশন হচ্ছে তার সাথে
তাল মিলিয়ে পরিকল্পনা আগাতে পারছে না। পরিকল্পনা, আমাদের দেশে পরিকল্পনা তৈরি করার চেয়েও তার মানার কোনো চর্চা নেই। ঠিক আছে, বাইরেও দেশে তো নগরায়ণ এক্সপ্যান্ড করে, বাইরে প্ল্যান্ড এলাকা যেমন প্ল্যান্ড, ঠিক তেমনি এক্সপ্যান্ডেড লং এলাকাও কিন্তু প্ল্যান ওয়েতে হয়, সেখানে চাইলেই বিচ্ছিন্নভাবে কেউ বাড়ি করতে পারে না। কিন্তু আমাদের মানে এক্সিস্টিং সিটি এলাকাটাও রিলেটিভলি আনপ্ল্যান্ড, এর মধ্যে কিছু কিছু প্ল্যান এলাকা আছে। আবার এক্সপ্যান্ডেড এলাকাতে কী হচ্ছে, ব্যক্তি উদ্যোগে মানুষ জমি ভরাট বলেন, খাল ভরাট করছে, নিজের মতো রাস্তা টেনে নিচ্ছে, অনেক পরে গিয়ে বিভিন্ন ইউটিলিটি সংস্থা সেই শহরটা হয়ে যাওয়ার পরে, উন্নয়ন হয়ে যাওয়ার পরে হয়তো কখনো গ্যাসের লাইনের জন্য ফর্মালি চেষ্টা করছে, ইলেকট্রিসিটি লাইনের চেষ্টা করছে। তাহলে আগে আমরা হতে দিচ্ছি, হ্যাঁ, এই এক্সপেনশনটা হতে দিচ্ছি, পরে প্ল্যান করার চেষ্টা করছি। এই যে একটা অদ্ভুত চর্চা, এই অদ্ভুত চর্চার কারণেই কি আমাদের বিদ্যমান যে নগর এলাকা, সেটা যেমন বিভিন্ন ধরনের নগরায়নের যে এক্সটার্নাল যে ইম্প্যাক্টের কারণে আমাদের একটা খারাপ অবস্থা আছে, কিন্তু আপনি যে বাইরে যাবেন, যে নগর এলাকার বাইরে, সেই এলাকাটাও খারাপ। তাহলে আমরা যে অনেক সময় বলি না যে ঠিক আছে অনেক দূর থেকে সে নগরে কাজ করে ফেরত যাব, তার ইনসেন্টিভ তো থাকবে। আপনি যদি কেন্দ্রীয় এলাকাটা যদি সেই অর্থে আবাসযোগ্য হয়, তাহলে বহিস্থ নগর এলাকাটা বাসযোগ্য, আমি সেখানে যাব, তাড়াতাড়ি এসে আবার কাজ করে ফেরত যাব। কিন্তু সেই বহিস্থ এলাকাটাও সেই অর্থ পরিকল্পিত। আমি উদাহরণ দিয়ে বলি, ঢাকাও আবাসযোগ্য, আপনি যদি সাভার থেকে আসতে যান, সাভারের অবস্থা তো সেই ঢাকার মতোই, কোথাও কোথাও ঢাকার চেয়েও খারাপ। তাহলে আপনি কেন সাভার থেকে ঢাকায় এসে কাজ করে সাভারে ফেরত যাবেন? মানে ওই যে আমার নাগরিক জীবনের যে সুবিধাটা, যে শান্তিটা আমি চাই, সেই অর্থে বড় শহরের বাইরে গিয়ে, যেটা আমরা সত্যিকার অর্থে অন্য পৃথিবীর মেট্রো শহরগুলোতে দেখি, মানে নিউ ইয়র্ক বলি বা লন্ডন বলি বা বড় বড় অন্য শহরগুলোকে বলি, মেলবোর্নের মতো শহর, ওখানেও বাইরে থেকে এসে তারপর হয়তো আবার কাজ করে চলে যাচ্ছেন। আমাদের এখানেও এই আলোচনা হয়েছে। বাট এই আলোচনা ফিরবো, মেহেদী হাসান, একটা বড় সমস্যা আমরা প্রায়ই দেখি নগর অঞ্চলের ভিতরে, এবং তাপমাত্রার সাথে এটার একটা সম্পর্ক আছে, সেটা হলো যে জলাভূমি। মানে সত্যিকার অর্থে জলাভূমিগুলো খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। এটা আমার তো একটা আছে যে আমরা যে কোনো জলাভূমিকে ভরাট করে এটাকে ল্যান্ড ডেভেলপমেন্ট বলি, তো আসলে এটাকে ডেভেলপমেন্ট হয় কি না সেই প্রশ্ন এখন আমরা করা শুরু করেছি আমি মনে করি। কিন্তু 3 দশক আগে 4 দশক আগে এই প্রশ্ন কেউ করতেন না, এটাকে খুবই স্বাভাবিক ধরে নিতেন। একটা বড় আলোচনা আমরা করি, এটা কারণ হলো যে আমাদের যেই জমি আছে এটা খুবই কম, এবং জমির দাম এত দ্রুত 80 দশকের পরে বেড়ে গেছে যে এইটা খুবই লোভনীয় হয়ে গেছে এইখানে, এইটাকে সেই অর্থে বাড়িঘর করে বিক্রি করে এটাকে খুব দ্রুত বড়লোক হবার জায়গা। এবং আরেকটা হলো যে খাল ভরাট করা, দখল করা, নদী সহ কত বড় সমস্যা আর কি, এবং এইটার মানে কি প্রভাবগুলো আমরা এখন দেখছি, এটা কি মানুষ বুঝতে পারছে কিনা? তাপমাত্রা বৃদ্ধির বিষয়টা আমাদের আসলে 3টি স্কেলে চিন্তা করতে হবে। কারণ আমরা জানি যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিনহাউস গ্যাস এমিশন হচ্ছে, এবং সেটার কারণে হিট ট্র্যাপিং হয়ে সারা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। বাংলাদেশ যেহেতু সারা বিশ্বের একটা অংশ, সেই উত্তাপ বাংলাদেশেও পড়ছে। হয়তো সেটার জন্য বাংলাদেশ তেমনটা দায়ী নয়, যেমনটা দায়ী আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বা শিল্পোন্নত রাষ্ট্রগুলো। তাদের দেশের এমিশনের কারণে সারা বিশ্বের উত্তাপ হচ্ছে, সেই উত্তাপের কারণে বাংলাদেশ উষ্ণায়ন হচ্ছে। এটা একটা কারণ, এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশের ভেতরেও কিন্তু নানান ধরনের এমিশন হচ্ছে, গ্রিনহাউস গ্যাস এমিশন হচ্ছে, এবং দেশের ভিতরেও পরিবেশ পলিউশনের কারণে উত্তাপ হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে একেবারে যদি আমরা লোকালাইজড চিন্তা করি, ঢাকা শহরের মতো শহর, এই শহরে আমরা নগরায়নটা করেছি অপরিকল্পিতভাবে। এবং এখানে আমরা যদি তথ্য দিয়ে দেখি 95 থেকে 2023 সাল পর্যন্ত, 95 সালে কিন্তু ঢাকা শহরের 40% এলাকা ছিল আপনার গ্রিন এবং ব্লু, সবুজ এবং যে পানি এলাকা ছিল সেটা 40% ছিল। আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে গবেষণা করে দেখেছি। 23 সালে এসে এই 40% কিন্তু 10% নিচে নেমে এসেছে ঢাকা শহরে, পুরো ঢাকা শহরের, এবং আমাদের যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা, সেই এলাকার উপরে এই গবেষণাটা পরিচালনা করা হয়েছে। আমি স্মরণ করিয়ে দিব যে এর ভিতরে ঢাকাও কিন্তু বড় হয়েছে সেই অর্থে। মানে আগে যেগুলো গ্রাম ছিল, জি, সেগুলো ঢাকার ভেতরে এসছে, সুতরাং সেইটা বেশি সবুজ থাকবার কথা, তা সত্ত্বেও এটা 10। এখন যে পরিবর্তনটা হলো, তাহলে এই জায়গাটা কোথায় গেল? আমাদের 50% কম ছিল হচ্ছে আপনার বিল্ট আপ এরিয়া বেড়ে 80% কাছাকাছি চলে গেছে। এবং আমরা জানি যে বিল্ট আপ এরিয়াটা পুরোপুরি অপরিকল্পিতভাবে হয়েছে, এখানে ভবন হয়েছে অপরিকল্পিতভাবে, এবং টোটাল শহরের চেহারাটা হয়েছে বিদঘুটে টাইপের একটা চেহারা, বসবাসের অযোগ্য হয়েছে,
প্রতি বছর ইকোনমিক ইন্টেলিজেন্সের যে র্যাঙ্কিং সেখানে হচ্ছে যে নিচের দিক থেকে 1, 2, 3-এর ভেতরে থাকে। তো এই হচ্ছে আমাদের 3টা স্কেলে যদি আমরা চিন্তা করি আমাদের তাপমাত্রা বৃদ্ধির কারণ। আমাদের একটা গ্লোবাল স্কেল, জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আমাদের যে অপরিকল্পিতভাবে নগরায়ন হচ্ছে সেটার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। শহর এলাকায় আরেকটা ডাইমেনশন হচ্ছে বিশেষ করে ঢাকা শহরের মতো যেখানে অনেক জনঘনত্ব এবং বিল্ট আপ এরিয়া অনেক বেশি, এই জায়গাগুলোতে লোকালাইজ কিছু আরবান হিট আইল্যান্ড হয়। যেমন হচ্ছে আরবান হিট আইল্যান্ড হচ্ছে যখন মনে করেন আপনার খরার সিজনে আমাদের মতিঝিল এলাকা বা আপনার কারওয়ান বাজার এলাকা, ফার্মগেট এলাকা, এই এলাকায় গেলে দেখবেন যে আপনার গা পুড়ে উঠছে। কারণ ওখানে যে কনক্রিট আছে সেখানে সূর্য থেকে যে তাপমাত্রা আসে সেটা রিফ্লেক্ট করে বিকিরিত করার পরে এটা আবার ওই জায়গাটায় কিন্তু তাপমাত্রা বেশি উৎপাদন হয়। আপনি ঠিক ওই সময়েই যদি আপনি রমনা পার্কে যান বা বোটানিক্যাল গার্ডেনে যান দেখবেন যে 2-3 ডিগ্রি কম তাপমাত্রা অনুভব করছেন। তারপরে এই যে তাপমাত্রা বাড়ার যে ভ্যারাইটিগুলো সেই ভ্যারাইটিগুলো আমাদের পরিলক্ষিত হয়। তবে গ্লোবালি আমাদের যে গ্রিনহাউস গ্যাস এমিশন হচ্ছে মূলত হচ্ছে অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়নের কারণে। মানে আমাদের শহরগুলো কিন্তু এমিশন করে গ্লোবালি 75 থেকে 80% গ্রিনহাউস গ্যাস এমিট করে হচ্ছে আমাদের শহর এবং নগর এলাকাগুলো। তার মানে শহর এবং নগর এলাকাগুলো এমিশন করছে। আবার এই যে ঢাকা শহরে যে উদাহরণ দিলাম আমাদের আরবান হিট আইল্যান্ড তৈরি হচ্ছে যেখানে জনজীবনে এবং বসতি এবং আমাদের যে বাসযোগ্যতা সেই জায়গাটায় মারাত্মকভাবে প্রভাব ফেলছে। এবং এটা অন্যতম কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের সবুজ এলাকা এবং জলাভূমি, এই জলাভূমি এবং সবুজ এলাকাগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি। ধ্বংস কেন হলো, কিভাবে হলো সেটাও আমাদের কম বেশি আমরা এইটা একটু শুনবো। একটা ছোট বিরতি নিয়ে আসি মেহেদী হাসান। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো। জানতে চাইবো ঢাকা শহর সহ বাংলাদেশের যে নগরায়ন আছে তার কিভাবে আমাদের তাপমাত্রাকে বৃদ্ধি করছে। আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। বিরতির আগে আপনি বলছিলেন যে আমাদের জলাভূমি এবং আমাদের সবুজ অঞ্চল যেটা বলি না, গাছপালা সম্বলিত যে অঞ্চল, এইটা দ্রুত হারিয়ে যাচ্ছে এবং আপনি কারণগুলো বলার চেষ্টা করছিলেন। 1995 সালে আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, 95 সালে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছিল এবং 2008-10 সালের ভিতরে দিকে প্রথম ডিটেল এরিয়া প্ল্যান হয়, আমরা যেটাকে ড্যাব বলি। তাহলে দেখেন 95 সালে ডিএমডিপি হলো, 2008 বা 10 সালে ড্যাব হলো। সেটার ফলাফল হলো 23 সালে আমরা পেলাম যে আমাদের যে জলাভূমি এবং সবুজ ভূমি কমে গেল, 40 ভাগ থেকে কমে 10 ভাগের নিচে নেমে আসলো। এটা কি পরিকল্পনার দোষ নাকি এটা পরিকল্পনা বাস্তবায়ন? হ্যাঁ, সেটাই বলছি, পরিকল্পনার দোষ না। কারণ ডিএমডিপিতে কিন্তু আপনার ফ্লাড ফ্লো জোন চিহ্নিত করা ছিল, কোথায় কি করা যাবে কি যাবে না সেটা সুনির্দিষ্ট করে বলা ছিল। সেটা ভায়োলেশন হলো ড্যাব প্রণয়ন করার প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম যে ভার্সনটা ছিল ড্যাপের এবং যে ভার্সনটা গেজেট আকারে পাবলিশ হয়েছিল সেটা করতে 156 বার রিভিউ করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। গেজেট আকারে পাবলিশ করার পরে সেটুকুই বা কতটুকু বাস্তবায়ন হয়েছে, সেটুকুরও খুব অল্প অংশ বাস্তবায়ন হয়েছে। তাহলে এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে নানান কারণ। এটার মূল বিষয় হচ্ছে যে আমরা পরিকল্পনার জায়গায় সেলফে রেখে দিয়েছি, আর আমরা আমাদের মতো করে প্রকল্প নিয়ে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করছি। আপনি যদি রাজুকের তথ্যও দেখেন, 80 ভাগের বেশি ভবন, সম্ভবত 82 ভাগ ভবন অনুমোদন ছাড়া নির্মাণ হয়েছে ঢাকা শহরে। অনুমোদন নেওয়ার না মেহেদী হাসান, আমি বলছি যে এই অনুমোদন তো নেওয়াটা তো একটা সরকারি মানে প্রক্রিয়ার অংশ। জি, মানে কেউ যদি ধরেন ঢাকা শহরের কথা আমরা বলছি, ঢাকা শহরে কেউ যদি একটা বাড়ি নির্মাণ করতে চান তাকে তো রাজুকের অনুমোদন নিয়েই করতে, আইন অনুযায়ী রাজুকের কাছ থেকে অনুমোদন নিতে হবে। আমাদের যে বিল্ডিং ইমারত নির্মাণ বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী অনুমোদনকারী কর্তৃপক্ষ রাজুক।
রাজুকের কাছ থেকে, আরো অন্যান্য অনেক এবং দপ্তরের সে কাছ ওই থেকে, ড্যাপ অনুযায়ী হ্যাঁ আরো অন্যান্য অনেক দপ্তরের কাছ থেকে তাদের ছাড়পত্র নিতে হয়, কিন্তু অনুমোদনকারী কর্তৃপক্ষ রাজুক। এই জায়গাটাতে আমরা জানলাম যে দ্বিতীয়বার যখন ড্যাব প্রণয়ন করা হলো, তখন যে জরিপ করা হয়েছিল, তখন জানতে পারলাম 82% ভবন অনুমোদনহীন। তাহলে এইটা যদি একটা চিত্র হয়, এটা তো ভবনের কথা বললাম, মানে অনুমোদনহীন নাকি অনুমোদন যা নেওয়া হয়েছে তার থেকে ব্যত্যয় হয়েছে? অনুমোদন না নিয়ে করেছে, একেবারে না নিয়ে করেছে, আর ব্যত্যয় করেছে সেটার পরিমাণও আরো আছে। সেটা যদি আপনি যোগ করেন তাহলে প্রায় 95-96 হচ্ছে আপনার পরিকল্পনার ব্যত্যয় করে করা হয়েছে। এটা শুধুমাত্র ভবনের কথা বললাম, কিন্তু পরিকল্পনা তো ভবনের বাইরেও আরো অনেক রাস্তাঘাট আছে, অবকাঠামো আছে, পরিষেবা আছে, তারপর আরো অনেক কিছু হয়েছে, কমন এরিয়া আছে, খেলার মাঠ আছে, পার্ক। এখানে একটা বড় গ্যাপ হচ্ছে আমাদের পরিকল্পনার যে কাস্টোডিয়ান তো রাজুক তার একটা অধিক্ষেত্র আছে। এই অধিক্ষেত্রের বাইরেও কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য আরো অনেক মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, তারা আরো আনুষঙ্গিক অনেক অবকাঠামো সহ আনুষঙ্গিক অনেক বিষয়গুলো বাস্তবায়ন করে, যেমন সিটি কর্পোরেশন সহ এলজিইডি সহ, তারপর রোডস অ্যান্ড হাইওয়েজ, ব্রিজ অথরিটি, এমআরটি করছে যারা, বিআরটি করছে যারা, এরকম মন্ত্রণালয় সবাই আছে, অনেক পরিকল্পনা করে তারা প্রকল্প নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা। কিন্তু বাস্তবে এই প্রকল্প নেওয়ার সাথে রাজুকের পরিকল্পনার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি ডক্টর আদিলুর, মানে মেহেদী হাসান যেটা বলার চেষ্টা করলেন খুবই ডিটেলে, সেটা হলো ঢাকা শহরের পরিস্থিতি। কিন্তু আমি যদি অন্যান্য শহরের কথা বলি, মানে চট্টগ্রামে তো একটা একই রকমভাবে একটা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, এখন বড় সবগুলো সিটি কর্পোরেশনে মোটামুটি উন্নয়ন কর্তৃপক্ষ আছেন। ঢাকার যে চিত্র, সেই একই চিত্র কি আমার সারা দেশে অন্যান্য ছোট বড় শহরের ভিতরে আছে? অনেক ক্ষেত্রে তাই, হ্যাঁ। যেমন চট্টগ্রামে যান, সেখানেও ঢাকার সমস্যাগুলো আছে। যেমন একসময় চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম স্বাস্থ্যকর শহর ছিল, এখন গেলে দেখবেন যে না, চট্টগ্রামে আমূল পরিবর্তন হয়ে গেছে, বাসযোগ্যতা মারাত্মকভাবে হারিয়েছে, হ্যাঁ। খুলনার ক্ষেত্রেও তাই। আবার বিপরীতে রাজশাহীতে কিছু ভালো উদাহরণ তৈরি হয়েছে, যে রাজশাহী রিলেটিভলি পরিকল্পনা মাফিক যতটুকু তাদের যে রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি যা প্ল্যান করেছিল তার অনেকটুকু আনার চেষ্টা করেছে। সেখানে সুপ্রশস্ত রাস্তা, ফুটপাথ, সেখানে বৃক্ষায়নের কাজগুলো হয়েছে। তো রাজশাহী সেই অর্থে ব্যতিক্রম। তো রাজশাহীর বাইরে আমরা কিছুদিন আগে বিএবির পক্ষ থেকে ময়মনসিংহ শহরে গিয়েছিলাম। দেখেন, ময়মনসিংহের নাগরিক সমাজ আমাদেরকে বললো পুরান ঢাকার চেয়েও খারাপ অবস্থা ময়মনসিংহ শহরের। পুরো শহরের কথা বলছে, পুরান ঢাকা সেই অর্থে অত্যন্ত সরু রাস্তার পাশে ভবন, মানে ময়মনসিংহ কিন্তু মানে ঐতিহাসিকভাবে অনেক পুরনো শহর, এবং পুরানো এবং স্বাস্থ্যকর শহর ছিল, কৃষ্টি কালচারের শহর ছিল। কিন্তু সেই শহরে তারা বলছে আমাদের 10 ফিট রাস্তার পাশে 15-16 তলা ভবন তৈরি হচ্ছে এবং সেখানে দেখবার কেউ নাই। সিটি কর্পোরেশন তারা পূর্বতন সময়ে তারা অনেক ক্ষেত্রেই তারা অনৈতিকভাবে অনেক ধরনের অনুমোদন দিয়েছে। তো এই যে অনুমোদন দিয়ে শহরগুলিকে ধ্বংস করা হচ্ছে, এবং এর বিপরীতে তো আসলে প্ল্যানিংটা থাকার কথা ছিল। মানে এখন যেখানে ধরেন উন্নয়ন কর্তৃপক্ষ নেই যেসব শহরে, সেখানেও তো এই ভবনগুলোর অনুমোদন দেয় হলো মূলত সেখানকার মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, যদি পৌর এলাকা হলে পৌরসভা। এখন দেখেন প্ল্যানিং মানে ক্যাপাসিটি কি ইস্যু নাকি এখানে গভর্নেন্সের ইস্যু? এটা দুটাই, ক্যাপাসিটি, গভর্নেন্স এবং আইন, তিনটা মিলে আসলে, হ্যাঁ। কারণ আমাদের যে আইনগুলো আছে, যেটা প্ল্যানিংয়ের আইন, বিশেষ করে আপনি যে ফেসিলিটি স্ট্যান্ডার্ড, কোথায় কী ধরনের ফেসিলিটি দিতে হবে, তার স্ট্যান্ডার্ডগুলো অত্যন্ত দুর্বল। মানে আপনি যদি উন্নত শহরগুলোর কথা চিন্তা করেন কিংবা বাসযোগ্য শহরের কথা চিন্তা করেন, হ্যাঁ, সেখানে সুনির্দিষ্ট কোনো সেই নির্ধারণটা নাই যে 25 ভাগ আপনার সবুজ রাখতে হবে, সেটার মেকানিজম কি, সেটা কোথাও লেখাবেন পাবেন না, হ্যাঁ। খেলার মাঠগুলো যে স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে, সেগুলো মানে আইডিয়ালি যা থাকে তার 3-4 ভাগের 1 ভাগ। মানে এটা অনেক ক্ষেত্রে নির্ভর করে ওই কর্তৃপক্ষের সদিচ্ছার উপরে, সক্ষমতার উপরে। বেসরকারি প্রকল্প করবেন, তার ভূমি উন্নয়ন বিধিমালা একটা আছে, সেই বিধিমালাতে নাগরিক সুবিধাতে যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেটাও দুর্বল, অপ্রতুল। এবং সেটাকে কি করেছে পরবর্তী সময়ে আমাদের যারা ডেভেলপার তারা কি করেছে, ওই যে আমলাদের সাথে তারা কি করেছে, এটা যোগ সাজস করে সেটাকেও যা রিলেটিভলি দুর্বল স্ট্যান্ডার্ড থেকে আরও সাব স্ট্যান্ডার্ডে নামিয়েছে। তাহলে আপনি পরিকল্পিত এলাকা, যেটা আপনি বেসরকারি প্রকল্পের মাধ্যমে কেউ যদি করে, সেটাও আসলে সেই অর্থে সেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওপেন স্পেস, খেলার মাঠ, স্কুল এগুলো পাবেন না। আর মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন এলাকাতে মূলত যেটা হয়, ভবন নির্মাণের অনুমোদন, যেটাকে আমরা কাগজটা নেওয়া হয়, কিন্তু সেই কাগজ অনুযায়ী ভবনটা নির্মাণ হচ্ছে কিনা সেটা দেখভাল করার মতো সেই অর্থ অথরিটিগুলো। আমি আপনাকে এই প্রশ্নটা করি, মানে সারা পৃথিবীর যদি আমি একটা উদাহরণ নেই, তাহলে সেই অভিজ্ঞতা আমাকে বলে হলো যে নাগরিক সুবিধা এবং এই বিষয়গুলোকে নিশ্চিত না হলে স্থানীয় সরকার কাছে মানে একটা বড় ধরনের প্রতিবাদ, বা স্থানীয় সরকারকে অনেক জবাবদিহিতা করতে হয় নাগরিক সমাজের কাছে আর কি। কারণ যতখানি না কেন্দ্রীয় সরকার
মানে কোনো একটা বিষয়ে সরাসরি জনগণের কাছে জবাবদিহি করেন, তার থেকে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন বা বাইরে যা কারোর কাউন্টি আছে, কারোর ওখানকার টাউনশিপ আছে, তাদের ওইখানে একটা জবাবদিহিটা অনেক শক্তিশালী, এবং এই প্রক্রিয়া ভালো স্কুল থেকে শুরু করে পার্ক এবং এই বিষয়গুলো অনেক বড় ইস্যু আসে। বাংলাদেশে এটা কি অনেক বড় আকারে, মানে গ্যাপটা কি অনেক বড় এখানে অনুপস্থিত কিনা? এই যে স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগণের যে কাউন্সিলগুলো, সেই কাউন্সিলগুলোকে জবাবদিহি করা এবং তাদের কাছে জনগণের অ্যাক্সেস এবং তারা জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এটা একদমই নাই। এবং বিগত সময় যখন নির্বাচনগুলো ধীরে ধীরে আরও বেশি সেই অর্থে একমুখী হয়ে গিয়েছিল, তখন কি হয়েছে, স্থানীয় কাউন্সিলগুলো মানে কি, দলীয় সরকারের জাস্ট আজ্ঞাবহ লোক, সে দাঁড়িয়েছে, তার ভোটও লাগে নাই, সে তো জনগণের প্রতিনিধি না, তাহলে সেই অর্থে জনগণের কাছে জবাবদিহির দায়বদ্ধ না। এবং জনগণও মনে করেছে যেহেতু সে আমাদের প্রতিনিধি না, তার কাছে গেলে কোনো সেই অর্থে কোনো ভালো রেসপন্স পাওয়া যায় না, জনগণও স্থানীয় কাউন্সিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং আমাদের দেশে সেই চর্চাটা এখনও তৈরিও হয় না এক অর্থে, যে আপনার স্থানীয় কাউন্সিলগুলোতে সাধারণ মানুষের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং যে কোনো লোকাল প্রবলেম হলে আমি মেয়রকে খুঁজবো না, আমি লোকালের কাউন্সিল মেম্বারকে, কাউন্সিলরকে খুঁজবো, তাকে বলবো এবং তিনি এটা ডিল করার মতো উপযুক্ত। কিন্তু আমরা কি করি দেখেন, স্থানীয় সমস্যা নিয়ে মনে করি সমস্যার সমাধান হলে মেয়র করবে, এই যে মাঝে যে লোকাল কাউন্সিলগুলো যেই কারণে তৈরি হয়েছে সেটা হয়নি। আর কাউন্সিলগুলো শুধুমাত্র কাউন্সিলর নির্ভর, কিন্তু সেখানে যে জনপ্রতিনিধিদের বাইরেও যে আপনার যে এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে একটা শ্রেণী পেশার সমন্বয় নিয়ে একটা যে কমিটি তৈরি করা, যারা কাউন্সিল এবং কাউন্সিলর হয়ে কাজগুলো করবেন বা তাদের সেইখানে তারা একটা এনগেজমেন্টের কোনো আসলে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা ঠিক এই কারণে আমি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, ধরেন আপনার একটা আবাসিক এলাকা, সেখানে যদি একটা ধরেন রাসায়নিক গুদাম হয়ে যায়, তখন তো এলাকাবাসীর চিন্তার কথা যে এখানে যদি গুদাম থেকে বিস্ফোরণ আমরা মারা যাব, তাহলে এইটা নিয়ে যে এলাকাবাসী গিয়ে কাউন্সিলরকে বলা যায় গুদাম হচ্ছে আপনি এটা ঠেকান, বা সেই অর্থে অনুমোদনহীন একটা স্কুল হয়ে যাচ্ছে, স্কুলের কারণে এলাকার ট্রাফিকের উপর ইম্প্যাক্ট পড়বে, এই ধরনের কোনো আলাপই কিন্তু ইন্টারাকশনটা নাই, আলাপই নাই, এই চর্চাটাই হয়তো হারিয়ে গেছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন নগরের সুবিধা এবং যে ধরনের একটা নগর কাঠামো তৈরি করা দরকার সেটার হারিয়ে যাচ্ছে কিনা, এবং এই দুর্বলতাটা আমাদের দেশের নগর জীবনের জন্য কতখানি প্রভাব রাখছে, এবং তার বড় আকারের প্রভাবটা আমরা আমাদের অন্যান্য জীবনের বিভিন্ন জায়গা থেকে শুরু করে আমাদের তাপমাত্রা বৃদ্ধিতে হয়তো সহায়তা করছে। আমি এই আলোচনা অব্যাহত রাখবো। আমাদের একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো। ডক্টর আদিল, আপনার সাথে যে আলোচনাটা হচ্ছিল বিরতির আগে, সেখানে অনেকগুলো আমরা গ্যাপের কথা বলেছি, কোনগুলো আমাদের নাই এবং আমরা অনেক দিন ধরে চর্চা করছি না, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয় নাই, সুশাসনের অভাব আছে, গোষ্ঠী স্বার্থ আছে। আমি যেটা আপনাদের কাছে চাইবো যে এখন যদি একটা পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে আমরা আবার একটা গণতান্ত্রিক ধারায় ফিরছি, সেইটাকে মানে বিবেচনায় নিয়ে, আমি তো মানে বড় অনেক ড্যামেজ হয়ে গেছে, অনেকে বলেন যে এইটার থেকে আর বেরিয়ে আসার আমাদের কোনো সম্ভাবনা নাই, কিন্তু সত্যিকার অর্থে আমি যদি ফিরে আসতে চাই, আপনার যদি মানে কিছু পরামর্শ আমাকে দ্রুত দেয় না। বড় ড্যামেজ যেটা হয়েছে সেটা যে ইতিমধ্যে তৈরি হওয়া নগর, কিন্তু নগর কিন্তু এক্সপেনশন করছে, তার মানে নতুন নগর এলাকাগুলিতে অন্তত আমরা যে ভুলগুলো করেছি সেখান থেকে শিক্ষা নিয়ে প্রপার প্ল্যানিংয়ের যেভাবে চর্চা হয়, যেভাবে আপনি আগে প্ল্যানটা তৈরি করেন সেই অনুযায়ী মানুষকে সেখানে ডেভেলপমেন্ট করতে হয়, এটা সুযোগটা এখনও আছে। কিন্তু আমাদের একটু আগে যে লাভটা হচ্ছিল, আমাদের প্ল্যানিং যে আইনগুলো আছে এবং সেই প্ল্যানিং স্ট্যান্ডার্ডগুলো, সেগুলো কিন্তু এখনও বাংলাদেশের রেসপেক্টেও সেটা আইডিয়াল না। তাহলে আপনাকে সেই অর্থে কিন্তু আপনার প্ল্যানিং স্ট্যান্ডার্ডগুলো সঠিকভাবে তৈরি করা, এবং সেটা নিশ্চয়ই সারা বাংলাদেশের জন্য এক হবে না, বড় শহরের জন্য একরকম হবে, পৌর এলাকার জন্য একরকম হবে, হ্যাঁ, নতুন বর্ধিত এলাকার জন্য একরকম হবে, বিভিন্ন এলাকার জন্য প্ল্যানিং স্ট্যান্ডার্ডের মাধ্যমে কিন্তু আমরা ঠিক করে ফেলতে পারি আমাদের সবুজ এলাকা, ওপেন স্পেস কোথায় থাকবে, নতুন খেলার মাঠ, স্কুল কোথায় তৈরি হবে, স্ট্যান্ডার্ডাইজেশন একটা বিষয় আছে। আবার আইন তৈরি করার কারণ এটা জরুরি, কেননা আমাদের এই আইনগুলো প্ল্যানিং তো অনেক ক্ষেত্রে আইনের উপর নির্ভর করে, জোনিং লর উপর নির্ভর করে, আইনগুলোকে আরেকটু শক্তিশালী করা এবং সেই আইনগুলোর ভায়োলেশন হলে তার প্যানালাইজেশনটা কোন প্রক্রিয়াতে হবে, কীভাবে। আমি আপনাকে যদি এই আলোচনা করি যে বাংলাদেশে তো গত এক বছরে অনেক সংস্কারের আলোচনা হয়েছে,
কিন্তু এই নগর পরিকল্পনার ক্ষেত্রে সংস্কার বা এইটার ভেতরে যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আনা, এই আলোচনা কি আপনি যথেষ্ট পরিমাণ দেখেন? এটা একদমই হয় নাই, এবং আমরা বারংবার বিভিন্ন ফোরামে, পাবলিক ফোরামে বলেছি যে এই সরকারের অবশ্যই নগরায়ণ নিয়ে একটা সংস্কার ভাবনা দরকার ছিল। এবং দেখেন, দুর্নীতি বা বাংলাদেশে যত ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে অধিকাংশ কিন্তু নগর এলাকাতে। আপনি ভূমি দখল করে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়েছে, হ্যাঁ, তাহলে জলাশয় ভরাট হয়েছে। তাহলে আপনি যদি দুর্নীতিকে যদি অ্যাড্রেস করতে চান, কোনো না কোনোভাবে নগরায়ণকে অ্যাড্রেস করতেই হবে। বর্তমানে যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পরিকল্পনা উপদেষ্টা, তার এই দায়িত্ব গ্রহণের বছর দুয়েক আগে একটা লেখা লিখেছিলেন, যেখানে উনি বলছেন যে ভিন্নভাবে দেশের উন্নয়নকে ভাবতে, যেটা শুধুমাত্র মানে বিগত সরকারের যে একটা জিডিপির প্রতি একটা বড় মনোভাব ছিল, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে নাগরিক সুবিধা দিয়ে আসলে আমাদের উন্নতি হচ্ছে কিনা মাপার কথা বলছিলেন। ফলে সেই দৃষ্টিভঙ্গির থেকে বলি, বা আমার সামনে যেই যদি একটা সত্যি ভোটের আমরা জায়গায় যে যাচ্ছি, সেখানেও তো 35-40% ভোটাররা তো নগরের অধিবাসী। তো এই নগর পরিকল্পনা বা এটার ক্ষেত্রে যেই সুবিধা বা এই যে তাপমাত্রা বাড়ছে আমাদের, এইটার কারণে একটা বিরাট আমাদের অর্থনৈতিক প্রভাব আছে। আমরা আরও বেশি এয়ার কুলার কিনছি, আরও বেশি আমরা এসি গাড়ির কথা যাচ্ছি, আরও পরিবেশ ক্ষতি করছি। তো এই আলোচনাটা রাজনৈতিক এজেন্ডা মানে তৈরি করতে পারলাম না কেন, বা রাজনৈতিক দলের ভেতরেও এখনো পর্যন্ত আমরা বড় পরিসরে এই আলোচনা শুনি নাই। হয়তো নির্বাচনী ম্যানিফেস্টো দেখলে আমি বলতে পারবো যে তারা কতখানি এটার ভিতরে চিন্তা আছে। আপনি কতটা আশাবাদী? 2050 সালের কথা যদি আমরা চিন্তা করি, আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনি বলেছেন 40 ভাগের বেশি মানুষ নগর এলাকায় বসবাস করে। 2040 সাল নাগাদ এই পরিমাণ হবে 50 ভাগ, এবং 50 সালে 60 ভাগ লোক শহরে বসবাস করে বাংলাদেশে। তো বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়, রাজনৈতিক নীতি নির্ধারণে এই বিষয়টা না আসা বা না থাকাটা দুঃখজনক বটেই। তবে আমরা ইনস্টিটিউশনের পক্ষ থেকে যেটা করেছি, আমরা গত মে মাসে সংস্কার কমিশনের প্রতিনিধি তাদের নিয়ে একটা রাউন্ড টেবল করেছি, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা একটা রাউন্ড টেবল আলোচনা করেছি। আপনার কোশ্চেনটাই আমরা তখন সংস্কার কমিশনে যারা প্রতিনিধি ছিলেন তাদের কাছে ছুড়ে দিয়েছিলাম যে এতগুলো সংস্কার কমিশন হলো, নগরায়ণ নিয়ে কোনো সংস্কার কমিশন হলো না, তাহলে ঐক্যমত্য কমিশনে আপনি যে আলোচনাগুলো করছেন এখানে নগরায়ণ কি কোনো টপিক কিনা। তো তখন ঐক্যমত্য কমিশনের যিনি প্রতিনিধি ছিলেন উনি বলেন যে না, আনফরচুনেটলি এই এজেন্ডাটা আমাদের আলোচনায় নাই। না, কারণ ওখানে তাহলে পাল্টা কোশ্চেন ছিল যে আমরা হয়তো এখন সংস্কার করছি, নগরায়ণের বিষয়টা যদি সংস্কার হতে না আসে তাহলে কি হবে? আমরা রাষ্ট্রযন্ত্র সংস্কার করলাম বটে, কিন্তু আগামী 30-40-50 বছর আবার যদি কোনো রেভলিউশন না হয়, ততদিন পর্যন্ত একই ধাঁচে ঢাকা শহরের মতো সারা দেশে নগরায়ণ চলতে থাকবে। এই আশঙ্কাটা আছে, না হতে পারে, এই আশঙ্কাটা খুব স্ট্রংলি আমরা করতে পারি আর কি। এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমাদের বৈঠক হলো, তখন তারা প্রত্যেকটা দল থেকেই তারা এটাকে রিকগনাইজ করেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং তারা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। কিন্তু আমাদের জনগণের সেবা যদি আমরা তার দ্বারগড়ে পৌঁছে দিতে চাই, কারণ আমরা এখন 18 কোটি 20 কোটি মানুষ যাই বলেন, 50 সালে আমাদের জনসংখ্যা হবে 22 কোটির মতো। এখন আমাদের জিডিপির সাইজ যা, তার থেকে 4 থেকে 5 গুণ জিডিপি বৃদ্ধি পাবে 50 সাল নাগাদ। আমরা যদি প্রত্যেকটা মানুষের নাগরিক সেবা তার কাছে পৌঁছে দিতে চাই, তাহলে নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনার কোনো বিকল্প নেই। এই বিষয়টি দুঃখজনকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তারা ওইভাবে ফোর ফ্রন্টে এনে আলোচনা করেননি। এমনকি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনি মাননীয় পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টা মহোদয়ের কথা বললেন, ওনারাও দুঃখজনকভাবে এই বিষয়টি ফোর ফ্রন্টে আনেন নাই। যদি আপনি আর মানে আগামী সরকারের জন্য 2-3টি পরামর্শ থাকে, খুব সংক্ষেপে বলেন 2 মিনিটের ভিতরে। আমরা আসলে ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে গবেষণা করে একটা রোডম্যাপ তৈরি করে রেখেছি যে বাংলাদেশের এই 50 সাল নাগাদ যে নগরায়ণ হবে, এই নগরায়ণকে পরিকল্পিতভাবে নগরায়ণ পরিকল্পনা করার জন্য, বাস্তবায়নের জন্য কাঠামোটা কেমন হবে। আমরা বলেছি 3 স্তর বিশিষ্ট পরিকল্পনা লাগবে। আমাদের সমস্ত দেশের একটা পরিকল্পনা লাগবে, সামগ্রিক দেশের যে আমাদের সম্পদ আছে, ভূখণ্ড আছে, জনসংখ্যা আছে, তাকে নিয়ে একটা ন্যাশনাল লেভেলের পরিকল্পনা, রিজিওনাল বা ইকোসিস্টেম লেভেলের একটা পরিকল্পনা, স্থানীয় পর্যায়ের পরিকল্পনা,
এই পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমাদের কোন ধরনের ইনস্টিটিউশন লাগবে, আইন কানুন কোথায় অ্যাডপ্ট করতে হবে, সামগ্রিকভাবে আমাদের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যে ফ্রেমওয়ার্কটা আমরা বর্তমান সরকারের কাছেও দিয়েছি। বর্তমান সরকার কিছু কিছু সাজেশন নিয়ে তারা কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে, অলরেডি ন্যাশনাল স্পেশাল প্ল্যান প্রণয়নের কাজ শুরু করেছে। স্থানীয় সরকার বিভাগের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, ওনারাও আগ্রহী এই বিষয়টি নিয়ে কীভাবে কাজ করবেন। তো সেই হিসেবে আমাদের যে গবেষণা করে দীর্ঘদিন ধরে 18 মাস গবেষণা করে আমরা যে প্রকাশনাটা করেছি স্থানীয় স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক, এটা আপডেটিংয়ের কাজও শুরু করেছি। আশা করছি এই ডিসেম্বরের ভিতরে এই আপডেটিংটা শেষ হয়ে যাবে। আমরা এই আপডেটিং নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে যাব এবং যারা সরকার গঠন করবে তাদের কাছেও যাব, এবং আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্স হচ্ছে সরকারের বিশ্বস্ত সহযোগী, আমরা সহযোগী হিসেবে কাজ করে যাব। আপনাদের জনকে ধন্যবাদ। দর্শক, নিঃসন্দেহে বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ এখনও নগরে বাস করেন এবং নগরের একটা পরিকল্পনা মাফিক উন্নয়ন আমরা এই কারণে দেখতে চাই, কারণ আমাদের উন্নয়নকে যদি টেকসই করতে চাই, আমরা যদি নাগরিকদেরকে সত্যিকার অর্থ উন্নয়নের স্বাদ দিতে চাই, তাহলে একটা পরিকল্পনা মাফিক এটাকে আগাতে হবে এবং সামগ্রিকভাবে তাদের যে জীবন মান সেটা নগরের বিভিন্ন সুযোগ সুবিধা এবং তার পরিস্থিতির উপর নির্ভর করে। এবং সেই বিষয়গুলো সামনের দিনের যে উন্নয়ন পরিকল্পনা, সামনের দিনে যে রাজনৈতিক ম্যানিফেস্টো আসবে সেখানে গুরুত্বের সাথে স্থান পাবে, এই আশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। আশা করব আপনারা আবারও আমাদের সাথে সঙ্গী হবেন যখন আমরা জানতে চাইব কেমন আছে অর্থনীতি।